এই গাছগুলাতে দেখেন, এই যে গর্তগুলো আছে, এগুলাতে কিন্তু অনেক বড় বড় বা বিষধর সাপ বসবাস করে। জীবনের মধ্যে দিনের বেলাও কিছু জায়গা আছে যেটা দেখতে একদমই ভয়ঙ্কর লাগে বা অনেক নীরব, যিনি হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সহচর ছিলেন। এই ফুটওভার ব্রিজের উপর থেকে মোহনগঞ্জ শহরটাকে আপনি ভালোভাবে দেখতে পারবেন। হে ভাই লোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছে। রাইট নাও আমি এখন আছি আমার শহর মোহনগঞ্জ, যেটাকে বলা হয় বাটি বাংলা রাজধানী। এন্ড আমি এখন আছি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজের উপরে। এ হচ্ছে পুরো রেলওয়ে স্টেশন, আর এখান থেকে আপনি দেখতে পারবেন মোহনগঞ্জ শহরটাকে মোটামুটি দেখা যায়। মানে এই ফুটওভার ব্রিজের উপর থেকে মোহনগঞ্জ শহরটাকে আপনি ভালোভাবে দেখতে পারবেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বাটি বাংলা খ্যাত মোহনগঞ্জের বিভিন্ন জায়গা, মানে ফেমাস কয়েকটা জায়গা। তার মধ্যে আছে মোহনগঞ্জ পৌর শিশু পার্ক, শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র, এন্ড আছে আমাদের হিজল বন। এই সম্পূর্ণ সবকিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলেন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এই পুরো নেত্রকোনা জেলার মধ্যে আমাদের মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন আছে এরকম সুন্দর একটা ফুটওভার ব্রিজ, আর একটা আছে হচ্ছে আপনার জারিয়া জাঞ্জেল রেলওয়ে স্টেশনে, আর একটা আছে ওইটা পুরাতন, আর এটা হচ্ছে নতুন করা হয়েছে। 1912 থেকে 1918 সালের মধ্যে যখন ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে কোম্পানি এই রেল লাইন স্থাপন করে, তখন 1925 থেকে 1927 সালের মধ্যে এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। মোহনগঞ্জ উপজেলা হচ্ছে আপনার নেত্রকোনা জেলার একটা প্রশাসনিক অঞ্চল, আর এই অঞ্চলের নামকরণ করা হয় বা মোহনগঞ্জের নামকরণ করা হয় প্রাচীন জনপদ বা অনেক আগে। হচ্ছে আপনার এই মোহনগঞ্জে একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিল, যার নাম ছিল মোহন সাহা। ধরা হয় তার নাম অনুসারে হচ্ছে এই মোহনগঞ্জ উপজেলার নামকরণ করা হয়। আর আমরা এখন যাচ্ছি এরকম একটা রেল ব্রিজের উপর দিয়ে, সামনে হচ্ছে মোহনগঞ্জ পৌর শিশু পার্ক। আমরা হচ্ছে এখন ওইখানে যাব। আমরা এখন চলে আসলাম মোহনগঞ্জ পৌর শিশু পার্কের সামনে, আর এটার ভিতরে ঢুকতে আমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। এ হচ্ছে পার্কের মেইন গেট, আর এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। ওরা দুইটা টিকিট দেন। এই হচ্ছে আমাদের টিকিট। এরকম একটা ঝর্ণার মতো দেখা যাবে, যেটা আর্টিফিশিয়াল ভাবে, মানে একটু পরে হচ্ছে এটা ছাড়বে, পানি হচ্ছে নিচ থেকে উপরে উঠবে আর কি। মানে এখানে পানি এখানে পরে আবার এখান থেকে তুলে। আর এই হচ্ছে সম্পূর্ণ ভিউ পার্কের। মূলত এটা করা হয়েছে আপনার শিশুদের জন্য। এখানে শিশুদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস রাখা আছে। পার্কের ভিতরে হচ্ছে খাবারের বিভিন্ন দোকানপাট আছে, এটা আপনারা অনেকেই জানেন। তো এই ভিতরে আসলে আপনারা এখান থেকে খাবার খেতে পারবেন আর কি। আর এই পার্কের পরিবেশটা মোটামুটি সুন্দর আছে, মানে পোলাপানের জন্য একটা পারফেক্ট জায়গা। আপনারা যারা মোহনগঞ্জ আছেন বা আশেপাশে আছেন, তারা হচ্ছে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখান থেকে ঘুরে যেতে পারেন। অনেকেই আসেন যারা দূর দূরান্ত থেকে আসবেন, তারা এই জায়গাটাকে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে সবাই এখানে এসে একটু সময় কাটাতে পারেন। বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রাখা আছে। অ্যান্ড এটার এখানে ভিতরে ঢোকার পর 3টা রাইড আছে। এটাতে উঠতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। একটা আছে আপনার 90, মানে ভূতের বাড়ির মতো। এটাতে ঢুকতে আপনাদেরকে 30 টাকা না 40 টাকা জানি লাগবে টিকিট। দেন আমার পিছনে একটা আছে ঘোড়া রাইড বাচ্চাদের জন্য, এটাতে উঠতে 50 টাকা। আর একটা বড় দুলনা আছে, এটাতে উঠতে আপনাদের 40 টাকা লাগবে। আর এই দুলনাটা উঠতে অনেকে মনে করে হচ্ছে অনেক উঁচু, তো মনে করে যে মাথা ঘুরে এরকম বিষয়, কিন্তু এরকম না। এটা হচ্ছে অনেক স্লো ঘুরে, মানে অনেক আস্তে আস্তে ঘুরে। এটাতে উঠলে ওইরকম ভাবে মাথা ঘুরাবে না। সেই সাথে এখানে ওয়াশরুমও আছে, ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে। আর সামনে দেখতে পারতেছেন একটা হচ্ছে লেকের মতো আছে সুন্দর, আর ওই দিক দিয়ে হচ্ছে একটা ব্রিজ আছে। আর সামনে যে লেকটা দেখতেছেন, এটাকে আর একটু সুন্দর করা যাইতো যদি এখানে আরো 1-2টা বোট ছেড়ে রাখতো, তাহলে হচ্ছে মানুষ এখানে এসে আপনার কায়াকিং করতে পারতো। বাট এখন এটা করা যাবে না, কারণ এখানে যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ডিজাইনটাকে অনেক নিচু করে করছে। এখন যদি এখানে বোট ছাড়ে, তাহলে হচ্ছে ব্রিজের মধ্যে লেগে যাবে আর কি। আর পার্কে হচ্ছে অনেক পরিমাণ জায়গা আছে। তো পার্ক কর্তৃপক্ষ যারা আছেন, তারা চাইলে হচ্ছে এখানে আরো হিউজ পরিমাণ রাইড মানে আপনারা বাড়াইতে পারেন, তাহলে হচ্ছে মানুষ এসে এখানে আরো একটু বেশি এনজয় করতে পারবে। আমরা কিন্তু হচ্ছে এখন এই পার্ক থেকে বের হয়ে চলে যাব হচ্ছে আপনার শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে, যেটা কিন্তু হচ্ছে আপনার বাহাম। পার্ক থেকে বের হয়ে এখন আমরা চলে যাইতেছি শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে। শিশু পার্ক থেকে বের হয়ে এখন চলে আসছি শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে, যেটা মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে। এই হচ্ছে পুরো গেট, মানে মেইন গেট আর কি ভিতরে। আর এটার ভিতরে ঢুকতে আপনাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই দিকটা হচ্ছে আপনাদের টিকিট কাটতে হবে, দেন এর ভিতরে ঢোকা যাবে আর কি। আর এই একাডেমির ভিতরে ঢোকার আগে আপনারা বাহির সাইড দিয়ে দেখতে পাবেন, মানে রাস্তার সাথেই অনেক সুন্দর করে কারুকার্য করে দেয়ালটা করা হয়েছে। দেখেন বিভিন্ন ধরনের কারুকার্য আছে, মানে গ্রামীণ পরিবেশে যেগুলো থাকতো আগে, এরকম ডিজাইন করে হচ্ছে এটা করা হয়েছে। এ হচ্ছে পুরো ভিউ ভিতরে। এই হচ্ছে টিকিট, আর এটার ভিতরে ঢুকতে আপনাদেরকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই টিকিট কেটে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবেন। এটার ভিতরে ঢুকলে একদম মাঝ বরাবর আপনারা দেখতে পাবেন যে এই শৈলজারঞ্জন মজুমদারের কাহিনী, বা উনি কত সালে মারা গেছে, কত সালে জন্মগ্রহণ করছে, বা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কি সম্পর্ক ছিল, তার মোটামুটি একটু সংক্ষেপে এখানে একটা ইতিহাস লেখা আছে। আপনারা চাইলে এটা পড়েও দেখতে পারেন যে ওনার কি ইতিহাস ছিল এখানে আর কি। আর আপনারা যারা এখানে আসবেন তাদেরকে বললি, এটা কিন্তু দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিনই। প্রতিদিনই তো খোলা ভাই?
হ্যাঁ মানে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিনই। সকালে হচ্ছে খোলা থাকে না, আপনারা যারা সকালে আসবেন আসলে কিন্তু বন্ধ পাবেন এটা। তো এটার ভিতরে ঢোকার পরে আপনারা হাতের ডান দিকে দেখতে পারবেন একটা মাঠ আছে এরকম, আর হাতের বাম দিক দিয়ে আছে একটা নাচের মঞ্চ, সামনে হচ্ছে পুরো বিল্ডিং। এখন চলুন আপনাদেরকে এই নাচের মঞ্চটা একটু ঘুরে ঘুরে দেখাই। বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়, তারপরে হচ্ছে এই অনুষ্ঠানের এখানে যারা নাচের আয়োজন করে তারা হচ্ছে এই জায়গাতেই নাচে, আর এখানে বসে হচ্ছে মানুষ এই দৃশ্যটাকে উপভোগ করে আর কি। জাস্ট উপর থেকে আপনি এই সম্পূর্ণ ভিউটা দেখেন, মানে এখানে হচ্ছে একটা মঞ্চ, এখানে হচ্ছে নাচে, আর অন্যান্য মানুষ যারা দর্শক আছে তারা হচ্ছে এখানে বসে থাকে, আর এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যায় এই একাডেমির। আর উনি হচ্ছে শৈলজারঞ্জন মজুমদার, যার স্মৃতি রক্ষার্থে হচ্ছে এই বাহাম গ্রামে এই শৈলজারঞ্জন মজুমদার সাংস্কৃতিক কেন্দ্রটা গড়ে তোলা হয়েছে, যিনি হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সহচর ছিলেন। এটা হচ্ছে আপনার একটা অডিটোরিয়াম মানে হল রুম। এটার ভিতরে যদি অনুষ্ঠানগুলো হয় এই একাডেমিতে, তাহলে হচ্ছে এটার ভিতরে অনুষ্ঠানগুলো করা হয় আর কি, একটা হল রুম। বাট এখন হচ্ছে বন্ধ, যেহেতু এখন কোনো অনুষ্ঠান নাই। অনুষ্ঠানের সময় আসলে আপনারা এটার ভিতরে বসেই এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন। এই পুরো একাডেমির মধ্যে আমার হচ্ছে আপনার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। মানে আপনি দেখেন এখানে বসে আপনারা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে আসলে সবাই এখানে বসে আড্ডা দিতে পারবেন একসাথে একটা খোলা জায়গার মধ্যে। সেই সাথে এখানে বসে সম্পূর্ণ ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। আর সামনে আছে একটা পুকুর, মানে এই জায়গাটা একটা হচ্ছে মোটামুটি খোলামেলা একটা জায়গা, বসে সবাই একসাথে বসে আড্ডা দেওয়া যায়। যার কারণে হচ্ছে আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে এই পুরো একাডেমির মধ্যে। তো অনেকেই আসে হচ্ছে আপনার ফটোগ্রাফি করার জন্য, মানে যারা নতুন বিয়ে হয় ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য হচ্ছে এই জায়গাটাকে বেছে নেয়। আসলে কিন্তু অনেক সুন্দর, মানে বিয়ের সাজের সাথে এই ডেকোরেশনটা অনেক বেশি মানায় বা অনেক বেশি ভালো লাগে। যার কারণে হচ্ছে অনেকেই আসে এখানে বিয়ের ফটোগ্রাফি করার জন্য। আর সামনেই পাবেন এরকম একটা লেকের মতো পুকুর, আর এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে হবে। এখন হচ্ছে আপনার পানি নাই, পানির সময় হচ্ছে একদম এই সিঁড়ি পর্যন্ত, বা বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে আপনার এই সিঁড়ি পর্যন্ত পানি থাকে। আর এখানে হচ্ছে মাছ ছাড়া হয়, তখন দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে। এখন যেহেতু হচ্ছে আপনার শুকনো মৌসুম, ওরকম ভাবে পানি নাই, পানির সময় আসলে আপনারা এই জায়গার অন্য একটা সুন্দর ভিউ দেখতে পারবেন। সেই সাথে এই একাডেমির প্রত্যেকটা দেয়ালের সাথে সুন্দর করে এরকম লেখা দেওয়া আছে। এখানে লেখা আছে হচ্ছে আপনার পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা হচ্ছে এখানে লেখা আছে। এই সম্পূর্ণ দেয়াল জুড়ে হচ্ছে আপনার এরকম অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে। মানে এই শৈলজারঞ্জন মজুমদার ছিলেন হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সহচর। পিছনে দেখতে পারতেছেন যে এই লেকের পাড়ে প্রত্যেকটা পাড়ের মধ্যে হচ্ছে ছোট ছোট করে অনেকগুলো ব্রেঞ্চ দেওয়া হয়েছে, বিকেল টাইমে যাতে মানুষ আসলে এখানে বসে একটু সময় কাটাইতে পারে। একদম এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত হচ্ছে আপনার ছোট ছোট অনেকগুলো ব্রেঞ্চ দেওয়া আছে। বাট পানির সময় হচ্ছে আর একটু বেশি সুন্দর লাগে। আর এ হচ্ছে পুরা একাডেমির ভিউটা। তো গাইজ এখন চলেন আমরা এখান থেকে বের হয়ে চলে যাই হিজলবনে। আপনারা এখানেও গাড়ি পাবেন, নয়তো বা এখানে গাড়ি না পেলে শিবির বাজার আছে, ওখানে গিয়ে আপনারা হিজলবন যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। জনপ্রতি 30 থেকে 40 টাকা ভাড়া নিবে। ওয়াও, ঘোড়ার গাড়ি একটা সুন্দর। আমরা হচ্ছে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র থেকে বের হয়ে এখন চলে যাইতেছি হিজলবন। আপনারা একাডেমির সামনে গাড়ি পাবেন, অথবা সামনে একটা শিবির বাজার আছে, ওখানেও আপনারা হিজলবন যাওয়ার জন্য গাড়ি পাবেন। ওকে, আমরা এখন যাই। অথবা আপনারা চাইলে সরাসরি বাজার থেকেও হিজলবন যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভাড়া নিবে জনপ্রতি 40 টাকা করে অটো দিয়ে গেলে। এখন হচ্ছে এই রাস্তার দুই পাশে হচ্ছে আপনার ধান ক্ষেত, বাট বর্ষাকালে হচ্ছে এই রাস্তার একদম পাশ গেড়ে বা কিনারা ধরে হচ্ছে আপনার পানি থাকে অনেক বেশি। বর্ষাকালে হচ্ছে এই সম্পূর্ণ জায়গা জুড়ে অনেক বেশি পানি থাকে। আমি এখন আছি হচ্ছে আপনার জিমটি বাজার, যেটা হিজলবন যাওয়ার আগে পরে। আর এই রাস্তা ধরে সোজা চলে গেছে হচ্ছে আপনার গাগলাজুর, মানে ডিঙ্গাপুতা হাওর। এখানে গেলে হচ্ছে আপনার বর্ষাকালে নৌকা ভ্রমণ করতে পারবেন। আর এদিক দিয়ে চলে গেছে হচ্ছে আপনার হিজলবন। আপনার পুরো জিমটি বাজার যেটা হচ্ছে বিকেলবেলা জমে, এখন হচ্ছে সকালবেলা তেমন মানুষ নাই। বিকেলবেলা হচ্ছে এখানে আপনার মানুষ থাকে অনেক বেশি, মানে বিভিন্ন ধরনের শাকসবজি মাছ নিয়ে আসে সবাই, হচ্ছে এখান থেকে হচ্ছে বাজার করে নিয়ে যায় আর কি। ফাইনালি চলে আসছে আপনার হিজলবন। আমার সাইডে দেখতে পারতেছেন হিজলবন। এই দিক দিয়ে রাস্তা দিয়ে ওই রাস্তা চলে গেছে হচ্ছে আপনার পাইকুড়া, আর এই দিক দিয়ে ভিতরে ঢুকতে হবে। আর এই হচ্ছে সম্পূর্ণ হিজল বাগান। এই গাছগুলোর উচ্চতা কিন্তু আপনার 10 থেকে 15 মিটার পর্যন্ত, মানে মাটি থেকে আর একটু উঁচুতে হচ্ছে এই গাছগুলা। আর এগুলা কিন্তু হচ্ছে আপনার তীব্র খরাতেও বা বন্যাতেও টিকে থাকে, তেমন কোনো সমস্যা হয় না এই গাছগুলা, বা মরে যায় না। বিশাল জায়গা জুড়ে হচ্ছে আপনার হিজলবন, মানে সারি সারি অনেক ছোট বড় গাছ আছে। আর এগুলা কিন্তু হচ্ছে আপনার এখন শুকনো মৌসুম,
এই জায়গার সৌন্দর্য কিন্তু দুই রকম, মানে বর্ষাকালে একরকম সৌন্দর্য আর শুকনো মৌসুমে হচ্ছে আরেক রকম সৌন্দর্য। এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার শুকনো মৌসুমের সৌন্দর্য, আর বর্ষাকালে হচ্ছে এখানে মানে এই গাছগুলো পানির নিচে থাকে, এতটুকু পর্যন্ত পানির নিচে, আর এই ডালপালা যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার পানির উপরে থাকে, তখন দেখতে হচ্ছে আপনার অন্যরকম এক সুন্দর লাগে। আর এখন সৌন্দর্য হচ্ছে এরকম। আপনারা আমার এই চ্যানেলের একদম নিচের দিকে যদি দেখেন তাহলে এই হিজলবনের পানির সময় যে একটা সৌন্দর্য ওই ভিডিওটা দেখতে পাবেন, অথবা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই পানির ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে কিন্তু এলাকাবাসী হচ্ছে আপনার প্রতি বছর কয়েক লাখ টাকা ইনকাম করে, সেটা হচ্ছে এই গাছের ডালপালাগুলো কেটে হচ্ছে আপনার বড় বড় যে বিল আছে বা পুকুর আছে ওইখানে কাটা দেয়। যারা গ্রামে থাকেন তারা চিনবেন, মাছ ধরে রাখার জন্য আর কি। এই যে সম্পূর্ণ এই ডালপালাগুলো হচ্ছে ওনারা এই বিক্রি করে। অনেকেই কিন্তু হচ্ছে আপনার এখানে আসে ছবি তোলার জন্য, বিয়ের বা ওয়েডিং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য হচ্ছে এখানে আসে। যারা একটু ন্যাচারাল লাভার বা প্রকৃতি ভালোবাসে তারা হচ্ছে এখানে আসে আর কি ওই বিয়ের স্মৃতিটাকে একটু ধরে রাখার জন্য এই প্রকৃতির মধ্যে ছবি ভিডিও করে। অ্যান্ড সেই সাথে হচ্ছে সামনে হচ্ছে খোলা বিস্তৃত হাওর, যেখানে হচ্ছে আপনার বর্ষাকালে এই জায়গা জুড়ে সম্পূর্ণ এখন পানি থাকে। মানে এখানে হচ্ছে আপনার বর্ষাকালে অনেক বেশি পানি থাকে, এখন শুকনো মৌসুম আমি এভাবে হাঁটতেছি। আরেকটা গাইজ আমি আপনাদেরকে দেখাই, অনেকেই হচ্ছে এখানে আমরা ঘুরতে আসি বিকেলবেলা ফ্যামিলির সাথে বন্ধু বান্ধব নিয়ে একটু সময় কাটাতে আসি, বাট আপনারা এই কাজগুলো করবেন না। এখানে হয়তো বা কেউ পিকনিক করছিল বা কোনো এক, যেহেতু রমজান মাস গেছে কিছুদিন আগে, হয়তো বা ইফতার করছিল সবাই এখানে এসে। এই দেখেন এইগুলা হচ্ছে এভাবে রাখা গেছে। আমরা ভাই ঘুরতে আসি, আমাদের দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা, সৌন্দর্যটাকে মানে রক্ষা করা, কিন্তু আমরা যদি এভাবে এসে এগুলো এমনি ফেলায় রাখি তাহলে দেখতে অন্যরকম মানে একটু খারাপ লাগে। দেখেন পুরো জায়গাটার মধ্যে এরকম একটু ময়লা করে রেখে গেছে, যেটা দেখতে একটু অন্যরকম, ভালো লাগে না। তো আমাদের উচিত আমরা ঘুরতে যাবো এক জায়গায়, ঠিক আছে, ওইখানে গিয়ে আমরা আনন্দ উল্লাস করব, এটাও ঠিক আছে, কিন্তু এভাবে ময়লা না করি। আমরা আমাদের ঘোরা শেষ করে এগুলাকে নিজ দায়িত্বে একটু অন্য জায়গায় ফেলে দিব আর কি। দূর থেকে দেখলে হচ্ছে আপনার এই হিজলবন সম্পূর্ণটা দেখা যায় এরকম ভাবে, মানে একদম সবুজের সমারোহ, তৃণভূমি সবুজের। চলেন এখন আপনাদেরকে নিয়ে এই বনের আরেকটু ভিতরে ঢুকি। এই সাইডটা তো হচ্ছে বাইরের সাইড, ভিতরে ঢুকে আপনাদেরকে আরেকটু দেখাই এটার ভিতরের অবস্থা কি। আর এই গাছগুলো হচ্ছে আপনার বেত গাছ, এখানে একটা ফল হয় যেটা খাওয়া যায়, আর প্রচুর পরিমাণে কিন্তু কাটা আছে এই গাছগুলোতে। এখন আপনি যে দিক দিয়ে তাকাবেন একদম সবুজের সমারোহ বা একদম সবুজের মেলবন্ধন এই জায়গাটা ঘেরা, মানে ছোট বড় অনেক গাছ দিয়েই এই জায়গাটা। যারা পানির সময় এখানে ঘুরতে আসবেন তাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, একটু খেয়াল থাকবেন। এই গাছগুলোতে দেখেন এই যে গর্তগুলো আছে এগুলোতে কিন্তু অনেক বড় বড় বা বিষধ সাপ বসবাস করে। মানে এখন নাই তেমন, বাট বর্ষাকালে যারা আসবেন তারা একটু খেয়াল রাখবেন, মানে গাছগুলোতে অনেক বেশি সাপ থাকে আর কি। এই বনের ভিতরে হচ্ছে আপনার একটা পুকুর আছে ছোট, ওই দিক দিয়ে দেখেন। পুকুরে কি মাছ আছে? আমার পুকুরে মাছ আছে? মাছ নাই? মাছ চাষ করেন ওরকম ভাবে? চাষ করে হিট চলছে, এখন হিচ্ছে মাছ তুলছে। আচ্ছা, মানে দেখেন এই বনের ভিতরে হচ্ছে এরকম একটা পুকুর, মাছ চাষ করে, বাট এখন নাকি হচ্ছে মাছ তুলে ফেলছে আর কি। বনের মধ্যে দিনের বেলাও কিছু জায়গা আছে যেটা দেখতে একদমই ভয়ঙ্কর লাগে বা অনেক নীরব, ঠিক তেমনই এই জায়গাটা দেখেন একদম এখনো অন্ধকার লাগতেছে গাছগুলোকে। তবে বর্ষাকালে এখানে ভ্রমণ করলে হচ্ছে আপনার নৌকা লাগবে, আর এখানে হচ্ছে ভ্রমণের মতো নৌকা পাওয়া যায় না আর কি। এলাকা থেকে হচ্ছে নৌকা বলে তারপর একটু ভ্রমণ করা যায়। তবে আমি বলবো এই জায়গাটাকে আর একটু বেশি রিপ্রেজেন্ট করা দরকার বা আর একটু ডেভেলপ করা দরকার ভ্রমণের জন্য, যাতে পর্যটকরা এখানে আসতে পারে। মানে আমরা সুনামগঞ্জ ভ্রমণ করি না, টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, ঠিক তেমনই আমি মনে করি এই জায়গাটাও। আমরা যারা ওয়াচ টাওয়ার গেছি গোসল করি ওখানে গিয়ে, সেখানে হচ্ছে আপনার হিজলবন মানে একটা লাইন ধরে সারি আর কি। আর এখানে হচ্ছে অনেক বিস্তৃত জায়গা নিয়ে হচ্ছে হিজলবন, এখানে হচ্ছে আপনার পানি থাকে। তো সেম মানে সুনামগঞ্জ ভ্রমণ করলে আমরা যেগুলো দেখতে পাই, টাঙ্গুয়ার হাওর, এখানে আছে আপনার ডিঙ্গাবুতা হাওর, আর ওয়াচ টাওয়ার, এখানে আছে আপনার হিজলবন, পানি থাকলেও সেম অবস্থায় দেখা যায়। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যারা মোহনগঞ্জ থেকে দেখতেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার আপনার শহর আমাদের তুলে ধরে আমাদের দায়িত্ব। আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। এখনই হচ্ছে আপনার এত বেশি সুন্দর লাগতেছে মানে শুকনো মৌসুমে, আপনি চিন্তা করেন তাহলে বর্ষাকালে কতটা সুন্দর লাগবে। মানে অর্ধেক গাছ থাকবে পানির নিচে আর অর্ধেক গাছ থাকবে পানির উপরে,
মানে অন্যরকম একটা থ্রিলার ফিল কাজ করে এই জায়গাটাতে ভ্রমণে আসলে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল মোহনগঞ্জের মধ্যে কিছু ফেমাস জায়গা বা ভালো লাগার জায়গা। আপনারা চাইলে এই মোহনগঞ্জ ভ্রমণে এই জায়গাগুলো লিস্টে রাখতে পারেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।